সুধা তাড়াতাড়ি করে তালা বন্ধ করে স্যান্ডেল পরলো আর বাইরের দিকে দৌড়লো। উফ, এই বৃষ্টিটাও না সকাল থেকে অনবরত পড়েই যাচ্ছে, বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। আজকে ওর অফিসের জন্য দেরি হয়ে গিয়েছিল। অফিস অবধি যাওয়ার জন্য রিকশার অপেক্ষা করতে থাকলো। তখনই মোটামুটি 15 বছরের একটা ছেলে বৃষ্টিতে ভিজতে ভিজতে ওর সামনে রিকশা নিয়ে দাঁড়িয়ে পড়লো। দিদি, কোথায় যাবেন? চলুন আমি ছেড়ে দিই। তুমি রিকশা চালাবে? হ্যাঁ দিদি, আমি তো অনেকদিন ধরে রিকশা চালাচ্ছি। আপনি আমাকে কখনো দেখেননি নাকি? তখনই আরেকজন রিকশাওয়ালা এসে পড়লো আর সুধা ওতে বসে চলে গেল। আপনার ওর রিকশায় বসা উচিত ছিল। ও খুব গরিব, ছোট হওয়ার জন্য কেউ ওর রিকশায় বসে না, কিন্তু ও ভালো রিকশা চালায়। তাড়াতাড়ি চলুন, এমনি অনেক দেরি হয়ে গেছে। অফিসে পৌঁছে সুধা কাজে এত ব্যস্ত হয়ে গেল কি ওর সকালবেলার ঘটনা মনেই থাকলো না। সন্ধেবেলা যেই অফিস থেকে বাইরে বেরোলো, ওই ছেলেটাই রিকশা নিয়ে এসে পড়লো। দিদি, প্লিজ আমার রিকশাতেই বসে পড়ুন না, খুব খিদে পেয়েছে। কিছু পয়সা পেয়ে গেলে বোনটাকেও খাইয়ে দেব। আচ্ছা চলো, আজকে তুমি নিয়ে চলো, কিন্তু সাবধানে যেও, ফেলে দিও না আবার। হ্যাঁ ঠিক আছে, আপনি বসুন তো। সুধা রিকশায় বসে পড়লো। তারপর বলল, কি নাম তোমার? তুমি এত ছোট আর রিকশা চালাও? বাড়িতে কে কে আছে? আমার নাম গুড্ডু। মা আছে, বাবা আছে আর একটা ছোট বোন আছে। কিন্তু আমার বাবা খুব রাগী, খুব মারে আমাকে, তাই তো আমি এত ছোট বয়স থেকেই রিকশা চালাই। আর জানেন দিদি, আমার বাবা না আমার আর আমার মায়ের সব পয়সা নিয়ে নেয়। তোমার মা সব পয়সা কেন দিয়ে দেন? যদি না দেয় তাহলে বাবা মারপিট করে কেড়ে নেবে। আমি তো বেশিরভাগ সময় আমার পয়সা দিয়ে খাওয়ার জিনিস কিনে নিই আর চুপচাপ নিয়ে গিয়ে মাকে দিয়ে দিই। বাড়ি এসে পড়েছিল। সুধা নেমে ওকে 10 টাকা দিয়ে দিল আর বলল, গুড্ডু, কাল থেকে প্রতিদিন এসে পড়ো, আমি তোমার সঙ্গেই যাব। ও খুশি হয়ে হুইসেল দিতে দিতে রিকশা নিয়ে এগিয়ে গেল। ও প্রতিদিন সকালবেলা গেটেই সুধার অপেক্ষা করত। সুধা প্রতিদিন ওর জন্য কিছু না কিছু খাওয়ার জিনিস নিয়ে আসতো। কখনো কখনো ও জিজ্ঞাসা করত, আজ কি খেয়ে এসেছিলে? আজকে মা বাসি রুটি গুড়ের সঙ্গে দিয়েছিল। তোমার বোনটা কত বড়? এত বড় দিদি, প্রতিদিন স্কুল যাওয়ার জন্য জেদ করে, কিন্তু আমাদের কাছে তো পয়সাই নেই। কি ওকে স্কুলে পাঠাবো? সুধা গেট থেকে বাইরে বেরোতো তো ও তাড়াতাড়ি ওর রিকশা সুধার সামনে নিয়ে আসতো। ও আসে অনেক দিন হয়ে গিয়েছিল। সুধারও ওর অভ্যেস হয়ে গিয়েছিল। একদিন, দিদি, আমি কাল থেকে আর রিকশা চালাবো না। কেন, কি হলো? দিদি, অনেকদিন ধরে রিকশার ভাড়া দিতে পারিনি, তাই রিকশার মালিক মানা করছে, রিকশা দেবে না বলছে। কত ভাড়া লাগে প্রতিদিনের? লাগে তো 100 টাকাই, কিন্তু আমার বাবা না সব পয়সা কেড়ে নেয়। উনি জানতে পেরে গেছেন কি আমি রেগুলার ভাড়া পেয়ে গেছি, তাই উনি স্ট্যান্ডেই এসে যায়। ওফো, কোনো কথা নেই, আমি যেমন করে আগে যেতাম ওরকম করেই যাব। কিন্তু তুমি কি করবে এখন? জানি না, কিছু না কিছু তো করতেই হবে। সেদিন যাওয়ার সময় সুধা ওকে একটা মিক্সটির প্যাকেট কিনে দিল। এটা নিয়ে গিয়ে বোনকে খাইয়ে দিও, চুরি করো না কিন্তু, আর যদি কখনো প্রয়োজন পড়ে তো চেয়ে নিও। ঠিক আছে দিদি। গুড্ডু চলে গেল, কিন্তু ওর সহজ সরল চেহারা সুধা অনেক দিন অবধি ভুলতে পারল না। সেই ঘটনাটা ঘটেছে অনেক দিন হয়ে গেল। মোটামুটি 2 বছর পর ও একদিন অফিস থেকে ফিরছিল। তখনই ও দেখলো কি গুড্ডুকে একটা পুলিশম্যান মারছে। দিদি, আমাকে বাঁচিয়ে নিন, আমার কোনো দোষ নেই, প্লিজ দিদি। দিদি শুনে ও পেছন দিকে ঘুরলো। গুড্ডুর দিকে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই ও চমকে উঠল। অনায়াসে ওর মুখ থেকে আমার ভাই বেরিয়ে পড়ল। আপনি জানেন ওকে? ও তো রিকশা চালাতো, আমি ওর রিকশায় করেই অফিসে যেতাম। ও কি করেছে? একটা দোকান থেকে রুটি চুরি করে পালাচ্ছিল। একটা রুটি চুরি করার জন্য আপনি ওকে ধরে মারছেন? আপনি একবারও এই যুবকটাকে জিজ্ঞাসা করেছেন কি ও ওই রুটিটা কেন চুরি করেছে? ম্যাডাম, আপনি জিজ্ঞেস করুন না। সুধা গুড্ডুর দিকে দৃষ্টিপাত করলো। এটা কি সত্যি কি তুমি রুটি চুরি করেছিলে? দিদি, আমার বাবা মরে গেছে, তাই 3 দিন ধরে ঘরে কিছু রান্না হয়নি, খিদা তো পাই না, বোনটাকেও তো খাওয়াতে হয়। কি করতাম? তো কিছু কাজ করে নিতে অনেক চেষ্টা করেছি, কিন্তু কাজ পাইনি। আচ্ছা, ওকে আপনি ছেড়ে দিন, আমি ওর গ্যারান্টি নিচ্ছি। ম্যাডাম, আপনি এরকম ছেলেদেরকে চেনেন না, এরা খুব চালাক হয়। আমি জানি, আমি ওর রিকশায় চড়ে 2 বছর ধরে অফিসে গেছি। ঠিক আছে ম্যাডাম, আপনার জন্য আমরা ওকে ছেড়ে দিচ্ছি।
দ্বিতীয়বার যদি ও এরকম কাণ্ড ঘটায় মেরে মেরে ওর পিঠের ছাল চলে দেব। পুলিশ ওয়ার্নিং দিয়ে গুড্ডুকে ছেড়ে দিল। গুড্ডু, এটা কি অবস্থা করেছো তুমি তোমার? গুড্ডু ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল। কিছুক্ষণ পর শান্ত হওয়ার পর বলল, দিদি, আগে যার রিক্সা চালাতাম সে আমার উপর চুরির দোষ দিয়ে আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। পুরো 6 মাস পর যখন জেল খেটে আসলাম, কেউ কাজে রাখতেই চায় না। বাবা এমনি আমাকে দেখার সঙ্গে সঙ্গে গালি দেওয়া আরম্ভ করে দিত। বাড়ি গেলে শুধু বাবার গালি আর মাকে মার খেতে দেখতে হতো। তাই আমি বাড়ি ছেড়ে দিয়েছি। আচ্ছা চলো, গিয়ে কোথাও খেয়ে নাও। সুধা ওকে নিয়ে কাছেরই একটা ধাবায় গেল আর খাবারের অর্ডার দিল। নিজে ওই যুবকের সঙ্গে বসে পড়ল। ধাবার মালিক যেই গুড্ডুকে দেখলো, হ্যাঁ, এ আবার এখানে এসে পড়েছে। আজকে কাকে বুর্বক বানিয়ে এনেছিস রে? তোমার খাবার দাবার দাও, না হলে আমরা অন্য কোথাও চলে যাব। ম্যাডাম আছে বলে কিছু বলছি না, না হলে তোর মতন ছেলেকে তো আমার ধাবাতে ঢুকতেও দেই না। সুধা চুপচাপ ওদের কথা শুনছিল। খাবার এসে পড়ল। গুড্ডু, তোমার মা আর বোনের জন্য কিছু নিয়ে যেও আর পরিশ্রম করে রোজগার করা শেখো। ঠিক আছে দিদি। ও যাওয়ার পর শোভা ধাবার মালিকের দিকে ঘুরল। কেন ভাই, আপনি ওই ছেলেটাকে দেখে এমন করে কেন বলছিলেন? ম্যাডাম, ও আপনাকেও বুর্বক বানিয়েছে, নিজের বাবা মা আর বোনের গল্প শুনিয়ে। গল্প মানে? ম্যাডাম, ও অনাথ আশ্রম থেকে পালিয়ে 5 বছর আগেই এসে পড়েছিল। না ওর বাবার কোনো ঠিকানা আছে, না মায়ের। ওর কোনো পরিবার নেই। সবাইকে ও মিথ্যে গল্প বলে। আগে ও রিক্সাও চালাতো, কিন্তু অনাথ আশ্রমের লোকেরা ওকে ধরে ফেললো আর নিয়ে চলে গেল। সুধা অবাক হয়ে ওর কথা শুনলো। ও বুঝতে পারছিল না কি বলবে। কোনো কথা নেই। ও ওখান থেকে উঠে চলে আসলো। ঘরে এসে ওর মাথায় উথাল পাথাল হচ্ছিল। আমি অনবরত 2 বছর ধরে ওর রিক্সায় যাওয়া আসা করেছি, এটা ভেবে কি বেচারা গরিব, কিন্তু এই সব ওর মনের ভাবনা। অন্যকে দেখে ও নিজের একটা কাল্পনিক পৃথিবী বানিয়ে নিয়েছিল। যদি আমি ওকে কখনো পেয়ে যাই, তাহলে আমি ওকে জিজ্ঞাসা করব। এই ঘটনাটা ঘটেছে অনেক বছর কেটে গেল, কিন্তু গুড্ডুকে ও আর কখনো দেখতে পাইনি। একদিন সুধা বাসে করে গ্রামে যাওয়ার জন্য নিজের সিটে বসেই ছিল কি সামনে বসে থাকা ব্যক্তিকে দেখে চমকে গেল। গুড্ডু, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমি কবের থেকে তোমাকে খুঁজছিলাম। দিদি, আমার মাও মরে গেছে। আমি বোনের বিয়ে ঠিক করতে যাচ্ছি। ও আচ্ছা, আমাকেও ডেকো বিয়েতে। বাহ দিদি, আপনি না হলে বোনের বিয়ে কেমন করে হবে? সুধা মনে মনে হাসলো। গুড্ডুর নিজে বানানো পরিবারের গুড্ডুর দৃষ্টিতে যা মূল্য ছিল ওটা থাকতে দিল। ওর বিশ্বাসটা যদি ভেঙে যেত, তাহলে হয়তো ও নিজে ভেঙে পড়তো। সুধা অনেক কিছু বলতে চাইতো, কিন্তু কিছু বলল না। পরের স্টপে গুড্ডু হাত নাড়িয়ে নেমে পড়ল।